প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। গত সপ্তাহে আমরা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আলোচনা করেছিলাম এবং তার সোনারতরী কবিতা নিয়ে, কাব্য নিয়ে, রবীন্দ্র প্রতিভা নিয়ে ইত্যাদি বিষয় নিয়ে আমরা কথা বলেছি। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কথা বলেছি। সোনারতরী কবিতার কিছুটা আমরা তোমাদের পড়ানো হয়েছিল। আমরা এই ক্লাসে বাকিটা পড়ব। সেই সাথে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যে কথাগুলো বলেছিলাম আমরা আর একটু খেয়াল করি। বলছিলাম যে তিনি এমন একজন সাহিত্যিক যিনি সবকিছু লিখেছেন, কিন্তু তার সবচেয়ে বড় পরিচয় তিনি একজন কবি, তাই না? তিনি মহাকাব্য বাদে সাহিত্যের সমস্ত শাখায় বিচরণ করেছেন, কিন্তু তিনি কবি, বিশ্বকবি। এবং রবীন্দ্রনাথ ঠাকুর বলতে আমরা কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে চিনি। হ্যাঁ, সঙ্গীত রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা চিনি, কিন্তু কবি বলতেই কবি বলে তিনি কবি হিসেবে তিনি বেশি পরিচিত। যাই হোক, এই যে কেন কবি হিসেবে তিনি পরিচিত, এতটা অনেক কিছু লেখা সত্ত্বেও কেন কবি বলছি, তার একটা কারণ তিনি কবিতার জন্য নোবেল পুরস্কার পেয়েছেন, আর একটা কারণ তার কবিতাই তাকে কবি করে তুলেছে। বুঝতে পারছো? বিষয়টা হলো যে অনেক কবিতা আমরা পড়ি, তোমরা যারা কবিতা পড়ো, কবিতার বিভিন্ন রকম অর্থ হতে পারে, বা এক অর্থ থাকে, দুই রকম অর্থ থাকে, তার ভাবার্থ একরকম থাকে, তার আবিধানিক অর্থ একরকম থাকে। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাগুলো তোমরা পড়ে দেখবে, বেশিরভাগ কবিতা যে সেখানে দুই রকম অর্থ থাকে। এবং সেই কবিতা, এই কথাগুলো কিন্তু গত ক্লাসে বলেছি, আজকে আবার বলছি, কারণ সোনারতরী সম্পর্কে আমাদের আজকে ফাইনাল কথা বলতে হবে। এই জন্য যে এই কবিতাগুলো আমাদের একটা জগৎ থেকে আর একটা জগতে নিয়ে যায়, বস্তু লোক থেকে আমাদের ভাবলোকে নিয়ে যায়, ভাবলোকে বিচরণ করায়। এবং এই জন্য তার বেশিরভাগ কবিতাকে বলা হয় যে দুই রকম অর্থ থাকে, দ্বৈতবোধক যে তার কবিতাগুলো। সোনারতরী আমরা পড়ছি, গত সপ্তাহে বেশ খানিকটা পড়া হয়েছিল। এটা কিন্তু এমন একটি কবিতা যার দুই রকম অর্থ, তুমি দুই দিক দিয়ে এই কবিতাটা পড়তে পারো বা ব্যাখ্যা করতে পারো। এই কবিতাটাই হলো তার সেই রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার একটা প্রধান বৈশিষ্ট্য হলো সসীম থেকে অসীমের পানে যাত্রার কবিতা। অর্থাৎ এই মর্ত্যলোক থেকে আর একটা লোকে চলে যাওয়ার মানে যে প্রবণতা, এটা তার কবিতায় থাকে। সোনারতরী কবিতাটাও কিন্তু এরকম একটা বিষয় আছে যে সীমাবদ্ধ একটা জগৎ, সসীম সীমার মাঝে আছি, কিন্তু সেই সীমাকে অতিক্রম করে অসীমের দিকে চলে যাওয়ার যে একটা প্রবণতা এখানে এই কবিতায় আমরা দেখতে পাবো। খেয়াল করতে হবে, গত সপ্তাহে যে পর্যন্ত পড়েছিলাম, একজন কৃষক তিনি ধান কাটছেন, প্রচুর পরিমাণে ফসল হয়েছে, ধান কাটছেন, কিন্তু সেই ধানের বোঝা তিনি নিয়ে যেতে পারছেন না। কোনো নৌকা নাই, এদিকে চারিদিকে মানে বর্ষা মেঘ, ঘন মেঘ, অন্ধকার, সে মশি মাখা মেঘ, সে অন্ধকারের ভেতর তিনি বসে আছেন। মানে অন্ধকারটা কি সকালবেলা, কিন্তু মেঘ এমন ভাবে মেঘ করেছে যে মনে হচ্ছে চারিদিকে অন্ধকার। এখন তিনি কিভাবে যাবেন? দ্বীপের মতো বিচ্ছিন্ন একটা জায়গায় তিনি বসে আছেন, চারিদিকে অথই জলরাশি, সেই জল অতিক্রম করে তিনি যেতে পারছেন না, বসে আছেন। হঠাৎ করে এবার বর্ণনাটা দিয়েই কিন্তু গত সপ্তাহের ক্লাসটা আমাদের শেষ হয়েছিল। হঠাৎ করে তিনি কি দেখছেন, দেখো যে কবিতা আমরা পাঠ করি। একজন নৌকা বেয়ে আসছে, একজন মাঝি। হ্যাঁ, কিভাবে আসছে? গান গেয়ে তরিবে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি ওহারে। একজন মাঝি বা মেয়ে, তিনি নৌকা বেয়ে আসছেন, তরি বেয়ে আসছেন এবং গান গাইতে গেছে। অর্থাৎ গান গেয়ে আসে কে? যখন তার মনে খুব আনন্দ থাকে, দুঃখেও গান গায়, কিন্তু এখানে মনে হচ্ছে না যে দুঃখের গান গাচ্ছেন। তিনি গান গাইতে গাইতে আসছে এবং কৃষকের মনে হচ্ছে তাকে যেন চেনে, এমন একজন মানুষ যিনি চিরকালের চেনা, সবার চেনা, এরকম একজন মেয়ে তিনি নাও বেয়ে বা নৌকা বেয়ে আসছেন। তার জন্য কৃষকের মনে হচ্ছে যে দেখে যেন মনে হয়, একটা যেন রেখে দিচ্ছেন, অর্থাৎ চিনি কি চিনি না, এরকম একটা অবস্থা। তারপরে দেখো, ভরা পালে চলে যায়, কোনো দিকে নাহি চায়, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি ওহারে। এই যে ভরা পালে চলে যাওয়া, অর্থাৎ ওই যে মাঝি কিন্তু নির্বিকার, কোনো কথা বলছে না,
মানে তার মনে আপন মনে চলে যাচ্ছে। এই জন্য যে পাল ভরা পাল অর্থাৎ পালে খুব হাওয়া লাগছে সেইভাবে মাঝি চলে যাচ্ছে নির্বিকার ভাবে এবং কোনো দিকে তাকাচ্ছে না। চারিদিকে ঢেউ উঠছে নামছে এরকম একটা অবস্থা এবং তাকে দেখে মনে হচ্ছে যে চেনাও। সেই কথাটা আবার বলছে। এইবার যখন দেখছে চলে যাচ্ছে তখন তো কিছু বলতে হবে। কৃষকের যেহেতু পার হতে হবে, তার অনেক বোঝা পড়ে আছে, এই বোঝা নিয়ে তাকে নদী পার হতে হবে। এই কারণে তখন কিন্তু মাঝিকে নির্বিকার ভাবে চলে যেতে দেখে তখন জিজ্ঞেস করছে, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও ক্ষণিক হেসে আমার সোনার ধান কুলেতে এসে। এই যে তাকে আহ্বান করছে যে কোথায় যাচ্ছ তুমি, কোন বিদেশে যাচ্ছ, এবং খুব কাতর ভাবে মিনতি করছে। এটা এখানে বোঝা যাচ্ছে যে বারেক একবার তুমি তোমার নৌকাটা এই কুলে এসে ভেড়াও, তুমি যেখানে খুশি সেখানে যেও, যাকে খুশি তাকে তোমার যা দিতে ইচ্ছে করে তুমি দিয়ে দিও, তাতে কোনো ক্ষতি নাই, কিন্তু শুধু তুমি একটু মানে করুণা করে একটু হেসে হাসি মুখে আমার এই ধানগুলো তোমার নৌকায় তুলে নাও। বুঝতে পারছো? এই যে মিনতি করে বলছেন কবি, এই ভাবটা এখানে প্রকাশ পাচ্ছে। কবি না, চাষি কৃষক, তিনি মিনতি করে বলছেন সেই মাঝিকে। তারপর দেখো, যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে। এই কথাটুকু দিয়ে আমরা বুঝতে পারি মাঝি নৌকা ভিড়িয়েছেন, তারপরে কৃষকের যে সোনার ফসলগুলো তার নৌকায় তুলে নিয়েছেন, নেওয়ার পরে তারপরে হয়তো বলছে আর আছে কি, মানে সব তো নেওয়া হয়ে গেছে, আর কিছু অবশিষ্ট আছে কি না এটা জানতে চাইলে তখন তিনি বলছেন কৃষক যে আর আছে আর নাই, মানে একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতর পড়ছে, আছে কি নেই আছে কি নেই। তারপর দেখছে নাই, কিছুই নাই, সব তো নৌকায় তুলে দিয়েছি। এতকাল নদী কূলে যাহা লয়েছিল ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে। এই যে এইবার দেখো যে কৃষকের যা ছিল মনে হচ্ছে যে একদম সর্বশান্ত হয়ে গেল, যা ছিল এত ফসল এত সোনার ধান এত কিছু নিয়েছিলেন, তারপরে এক সময় সবকিছু সেই নৌকায় তুলে দেওয়ার পরে তারপরে এক ধরনের শূন্যতা বোধ এইটুকুর ভিতর, এই স্তবকের ভিতর দেখো শূন্যতা বোধ, যে মনে হচ্ছে যে যা ছিল আমার সবকিছু তো তুলে দিলাম, থরে বিথরে সাজিয়ে দিলাম আস্তে আস্তে নৌকায়, কিন্তু এখন কি হবে? নিজের ভিতর প্রচন্ড রকম শূন্যতা বোধ করছেন, একাকিত্ব বোধ তাকে গ্রাস করেছে এবং তারপরে বলছে যে আমি এখন কি করবো, আমাকে সবকিছু তো দিয়ে দিলাম, তাই বলছে যে আমাকে তোমার নৌকায় তুলে নাও। খুব মিনতি করে বলছে যে এখন আমার এলহ করুণা করে। তারপরে সেই ঘটনাটা ঘটছে, কি হচ্ছে, নৌকায় মাঝি ফসল তুলে নিল কিন্তু কৃষককে আর নিচ্ছেন না। তাই মাঝি এবার বলছে যে ঠাঁই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি। ঠাঁই নাই কথাটা হয়তো এখানে স্পষ্ট করে বলা না কে বলছে, কিন্তু আমরা ধরে নিতে পারি যেহেতু এখানে ইনভার্টেড কমার ভিতর নাই কথাটা, এই কথাটা চাষির মুখের কথাও হতে পারে, অথবা বলে দিচ্ছেন সেই মাঝি যে ঠাঁই নাই, হ্যাঁ এরকম একটা কথা। তারপরে এখানে আবার কৃষক বলছে যে ছোট সেতরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি। কবি নিজে নিজে বলছে, স্বগতোক্তি, এটা নিজেই বলছে যে আমি ওই তরিটারে উঠতে পারবো না, কারণ ছোট্ট সে তরিখানা ছোট ছিল এবং আমার নিজের সোনার ধানে ভরে গেছে, আমাকে নেওয়ার জায়গা সেই তরিতে নাই। এই জন্য ওই যে একটা স্বগতোক্তির মতো তিনি বললেন, নিজে নিজে বলছে যে ঠাঁই নাই ছোট সে তরি আমারই সোনার ধানে গিয়েছে ভরি। তারপর আবার প্রকৃতির বর্ণনা, খুব দুঃখময় একটা বর্ণনা। দেখো যে শ্রাবণ মাস, হ্যাঁ এরকম বর্ণনা এখানে নাই, কিন্তু যেটা ধান কাটার সময় তো শ্রাবণ মাস থাকে না, এখানে আবার শ্রাবণ গগন ঘিরে। এর দ্বারা বুঝতে হবে যে ওই সময় আকাশের যে অবস্থাটা হয়েছিল তখন শ্রাবণ মাসের মতো একটা অবস্থা। শ্রাবণ মাসে তো সাধারণত ধান কাটছে না, ধান তো কাটে গিয়ে অনেক পরে, তাই না, হেমন্তকালে অর্থাৎ অগ্রহায়ণ মাসে ধান কাটে, কিন্তু বর্ণনাটা এখানে এইভাবে যে আকাশের রংটা কি তখন শ্রাবণ মাসের মতো, অঝোর বর্ষা হচ্ছে, তো এই জন্য এখানে কিন্তু শ্রাবণ কথাটা এই কারণে এখানে ব্যবহার করা হচ্ছে যে শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। মানে আকাশের যে শ্রাবণের আকাশ মানে কি একটা দুঃখময় অবস্থা, যেন কাঁদে, আকাশ যেন কাঁদছে, অশ্রু গড়িয়ে গড়িয়ে যেমন পড়ে মানুষের চোখ দিয়ে,
ঠিক আকাশের চোখ দিয়ে যেন অশ্রু গড়িয়ে পড়ে অবিরত, সেটা শ্রাবণ গগন, অর্থাৎ দুঃখময় একটা অবস্থা, বিরহের একটা অবস্থা। সেই বিরহময় অবস্থাটা এখানকার কৃষকের মনেও কিন্তু সেই অবস্থাটা জাগ্রত হয়েছে। এই জন্য বলছেন যে চারিদিকে সব শূন্য, কিচ্ছু নাই, শূন্য নদীর তীরে রহিনু পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। সোনার তরী কৃষকের ফসল নিয়ে গেল, কিন্তু সেই ছোট্ট নৌকায় কৃষকের আর ঠাঁই হলো না। অর্থাৎ সৃষ্টি যা করেছেন, তিনি যা অর্জন করেছেন, সেই অর্জনটা সেই নৌকায় স্থান পেল, নৌকা চলে গেল কৃষককে শূন্য নদীর তীরে একাকী ফেলে। এটি বর্ণনাটা কবিতা, পুরো কবিতাটা তোমরা খুব পড়তে খুব ভালো এবং খুব সুন্দর একটা কবিতা, পড়তে ভালো লাগে। এখানে আমরা দেখতে পাই প্রকৃতির বর্ণনা, তাই না? দেখো কি কি আছে এখানে। কবিতার দুটো দিক আমরা খেয়াল করবো, একটা হলো বাহ্যিক দিক, বাইরে আমরা কেমন কি মনে হচ্ছে, বাইরে দেখছি যে এখানে অপূর্ব নিসর্গ বর্ণনা। নিসর্গ মানে প্রকৃতির প্রাকৃতিক সৌন্দর্যের যে বর্ণনা, এটা খুব চমৎকার বর্ণনা, তাই না? বর্ষাকাল, সেই বিচ্ছিন্ন দ্বীপের মতো একটা জায়গা, প্রচুর পরিমাণে ফসল কেটে নিয়েছে, বৃষ্টি হচ্ছে, চারিদিকে গাছপালা, সেই গাছে তোমার মশি মাখা অর্থাৎ অন্ধকার, হ্যাঁ, সে কালির মতো অন্ধকার ছাপিয়ে এসেছে, সেই অবস্থায় মেঘ, মানে এই যে বর্ণনাটা, প্রকৃতির বর্ণনা, এটা কিন্তু কল্পনা করে নিতে ভালো লাগে। এই জন্য এখানে লেখা আছে যে চিত্রকল্পের সৃষ্টি হচ্ছে। চিত্রকল্প মানে হলো যেটা আমরা পড়বো সেই দৃশ্যটা আমাদের চোখের সামনে ভেসে উঠবে। তোমরা সোনার তরী পড়ার সময় তোমরা ভেবে দেখবে যে এরকম একটা অবস্থা, কবি এটা কিন্তু আমার চোখে ভেসে ওঠে, এরকম একটা বিচ্ছিন্ন জায়গায় হয়তো সেই কৃষক একা একা পড়ে বসে পড়ে কাঁদছিল, যে সবকিছু যখন নিয়ে গেল, তো এরকম একটা কল্পনা করে নেওয়া যায়। তাহলে চিত্রকল্প সৃষ্টি করা হলো। তারপরে গ্রাম বাংলার বর্ষার চিত্র, ওই একই কথা, যে বর্ষার সময় গ্রাম বাংলার যে অবস্থা হয় সেই বর্ণনা, অর্থাৎ বর্ষা বর্ণনা। রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার বা সাহিত্যের একটা প্রধান বৈশিষ্ট্য হলো গ্রাম বাংলার বর্ষার চিত্র। এবং আমরা এটাও ধারণা করে নিতে পারি যে আমাদের বাংলাদেশে বসেই এই কবিতাটা লেখা হয়েছিল। ওই সেই শিলাইদহ পুঁঠিবাড়ি যেখানে, বা শাহজাদপুর, এই যে সিরাজগঞ্জ, এই এলাকা দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর যখন তার জমিদারি দেখতে আসতেন, এই বর্ষার বর্ণনাটা কিন্তু তিনি এখানে বসে তিনি দেখেছিলেন, যে গ্রামে বর্ষার সময় ধান কাটে, কৃষকরা কিভাবে ধান কেটে নিয়ে যায়, তখন কি অবস্থা হয়, নৌকা পায় না, হ্যাঁ, এই অবস্থাটা তিনি সেখানে বর্ণনা করেছেন। তারপরে দেখি এক সর্বশান্ত কৃষককে, যে তার সমস্ত ফসল একটা নৌকায় তুলে দিয়ে নিঃস্ব রিক্ত অবস্থায় নদীর তীরে বসে আছে। বুঝতে পারছো, এটা হলো এর বাহ্যিক দিক, কিন্তু এর কিছু অভ্যন্তরীণ কিছু দিক আছে, অন্তর্নিহিত দিক, যেটা সোনার তরী কবিতার মূল কথা। সেটা দেখো, চাষিকে তিনি রূপক সৃষ্টি করছেন, যে চিত্রকল্পের ভেতর দিয়ে তিনি এটাকে প্রকাশ করছেন চাষি বা কৃষক, কিন্তু কবি নিজেই, তাই না? কবি নিজেই কৃষক, কৃষকের চিত্রে তিনি নিজেকে উপস্থাপিত করেছেন। ধান মানে তার সৃষ্ট কর্ম অথবা সাহিত্য সম্ভার। রবীন্দ্রনাথ ঠাকুর নিজের ব্যক্তি জীবনে তিনি কবি, যদি তিনি নিজে হন চাষি, আর ধান তাহলে তার সৃষ্টি। রবীন্দ্রনাথ ঠাকুর কি সৃষ্টি করেছেন? তিনি প্রচুর সাহিত্য রচনা করেছেন, তাই না? এটাই। আর মাঝি হলো কালের খাতায় যিনি হিসাব লিখে রাখেন, এটাই। তোমাদের বইতে অনেক সময় মাঝি হিসেবে বলা হচ্ছে যে মাঝি মহাকালের প্রতীক, এটাও তোমরা বলতে পারো, কিন্তু আমি আরেকটু মানে করে লিখে দিলাম, বিশেষভাবে লিখে দিলাম, একটু নির্দিষ্ট করে লিখে দিলাম। হ্যাঁ, অবশ্যই মহাকালের প্রতীক, কিন্তু মাঝিকে নির্দিষ্ট করে যদি বলা হয় তাহলে কালের খাতে যিনি হিসাবটা লেখেন তিনি মাঝি, আর নৌকাটাই হলো মহাকালের প্রতীক। বুঝতে পারছো? এইভাবেই দেখতে হবে বিষয়টা। এবং ওই যে এই কথাটা গত ক্লাসেও আমরা আলোচনা করেছিলাম, আমরা বলেছিলাম রবীন্দ্রনাথ ঠাকুর সোনার তরী কবিতাটা লিখছেন, লেখার সময় প্রচুর সমালোচনা হচ্ছে, যে কবিতার কোনটা ভাব, কোনটা এর অন্তর্নিহিত ভাব, বাহ্যিক দৃশ্য, অনেক কিছু দেখেছেন। দেখার পর অনেক কথা হয়েছে, অনেক সমালোচনা হয়েছে, শেষমেশ তিনি কিন্তু লিখেছিলেন, বেশ পরে গিয়ে লিখেছিলেন যে এই কথাটা গত ক্লাসে ছিল, আমি আবার তোমাদের গুরুত্ব বোঝানোর জন্য আবার আমি লিখে এনেছি এখানে, যে মহাকাল আমার সর্বস্ব লইয়া যায় বটে, কিন্তু আমাকে ফেলিয়া যায় বিস্মৃতি ও অবহেলার মধ্যে। সোনার তরী নেই আমার সোনার ধান লইয়া যায় খেয়া পারে, কিন্তু আমাকে লয় না। একজন মানুষের মানুষ হারিয়ে যায়, একজন মানুষ তো চিরকাল বেঁচে থাকতে পারে না, মানুষের যতটা আয়ু তত সময় মানুষ বেঁচে থাকবে, কিন্তু তার সৃষ্টিটা টিকে থাকে অনন্তকাল। এবং মহাকালের খাতায় মানুষ উঠতে পারে না, কিন্তু ব্যক্তি মানুষের স্থান কোথাও নাই। রবীন্দ্রনাথ ঠাকুর যে এত কিছু লিখেছেন, এত কিছু করেছেন, কিন্তু আমরা ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুরকে তো আমরা দেখতে যাই না, তার ব্যক্তি জীবন নিয়ে আমরা কিন্তু আলোচনা করি না। আমরা দেখি তার সৃষ্টিকে, তার মানে তিনি যেটা তৈরি করেছেন, তার ফসলকে, তার কর্মকে, এটাকে আমরা দেখি।
এই জন্য ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুর ব্যক্তি জীবনে কবে কি করেছিল এটা কালো গর্ভে হারিয়ে গেছে, আমরা মনে রাখতে পারছি না, কিন্তু আমরা তার সৃষ্টিকে এখনো পর্যন্ত মনে রাখছি। এটা শুধু রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মানে বেলায় এটা যে প্রযোজ্য তা নয়, এটা সবার বেলায় প্রযোজ্য। একজন মানুষ তার কর্মের মাঝ দিয়ে টিকে থাকে। একজন মানুষ কর্ম যতক্ষণ থাকে, অর্থাৎ ভালো কিছু যদি করা যায় তাহলে তার নাম সে মহাকালের খাতায় লিপিবদ্ধ হয়। কিন্তু একজন মানুষ যদি সারা জীবন এসে শুধু খেয়ে দিয়ে আনন্দ করে চলে যায় তাহলে তার কথা কেউ মনে রাখে না। কিছু করতে হবে, বুঝতে পারছো? কবিতাটার মূল যে অন্তর্নিহিত যে তাৎপর্য এটাই, যে ব্যক্তি হারিয়ে যাবে কিন্তু তার কর্ম কালের গর্ভে থাকবে, এবং ওই মহাকালের যে নৌকা সেখানে ব্যক্তি মানুষের কোনো স্থান নাই। এই জন্য মহৎ সৃষ্টি যিনি করতে পারেন, যিনি সৃজনশীল মানুষ, তিনি টিকে থাকবেন, তাই না? এই যে আমরা কত মানুষের সেই গ্রিক কবি থেকে শুরু করে হোমার কবিকে লিখে গিয়েছিলেন, আমরা আজও সে হোমারের লেখা পড়ছি। হোমার কোথায় চলে গেছেন? হ্যাঁ, তার ব্যক্তি জীবন কি ছিল আমরা জানি না, কিন্তু হোমারের যে লেখা, যে মহাকাব্য আমরা আজও পড়ছি এবং প্রচুর পরিমাণে সেই সাহিত্য দ্বারা আমরা অনুপ্রাণিত হচ্ছি। এই যে টিকে থাকা, অর্থাৎ তিনি কিন্তু আজও টিকে আছেন, সেই অন্ধ কবি আজও টিকে আছেন তার সৃষ্টির মাঝ দিয়ে। ঠিক এইভাবেই মানুষের ক্ষেত্রে, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই সেভাবেই, প্রত্যেকটা মানুষকে সেভাবেই মূল্যায়ন করা হবে তার সৃষ্টি দিয়ে, তার ব্যক্তি জীবন দিয়ে নয়। ব্যক্তি জীবনে একজন মানুষ, মাইকেল মধুসূদন দত্ত কেমন ছিলেন? তিনি মদ খাচ্ছেন, মানে একের পর এক মদের বোতল শেষ হয়ে যাচ্ছে, মদ্যপান করছেন। তার ব্যক্তি চরিত্র যাই হোক না কেন, তিনি যে অমর সৃষ্টি রেখে গেছেন সেই সৃষ্টি দিয়ে তাকে আমরা মূল্যায়ন করি। অর্থাৎ ব্যক্তি মানুষ তিনি স্থান পাচ্ছেন না কালের গর্ভে, সৃজনশীল মানুষ স্থান পাচ্ছে। অর্থাৎ আমাদের প্রত্যেককে সৃজনশীল হতে হবে, এই প্রেরণাটা কিন্তু দিয়ে যাচ্ছেন যে তোমরা কিছু করো, মানুষের জন্য কিছু করো, সবার জন্য, পৃথিবীর জন্য কিছু করো, দেশের জন্য কিছু করো, সাহিত্যের সেবা করো ইত্যাদি। এই যে মানুষকে মহৎ কর্ম দ্বারাই মূল্যায়িত হন প্রত্যেকটা মানুষ। এটাই আজকের আলোচনা। এই পর্যন্ত তোমরা পড়ো, কবিতা পড়তে থাকো, পড়তে ভালো লাগবে। আর নোট গাইড টাইড কিছু পড়ার প্রয়োজন নাই। আমি তো তোমাদের বলেছি, আবারও বলছি, কখনো নোট গাইড বা এই ধরনের কোনো কিছু পড়বে না। তোমরা নিজেরা পড়ার চেষ্টা করবে, কবিতা পড়বে, বোঝার চেষ্টা করবে, ক্লাসের লেকচার যদি একটু মন দিয়ে শোনো, যদিও ছোট ক্লাস তো এই জন্য বেশি বলা যায় না, যতটুকু তোমরা একটু মন দিয়ে শোনো, মন দিয়ে টেক্সট পড়ার চেষ্টা করো, বই গদ্যগুলো পড়ে ফেলবে। আর কবিতাগুলো তো যেভাবে আলোচনা করা হচ্ছে তোমরা একটু একটু, আর পাঠ পরিচিতি যেটা আছে ওটা একটু দেখে নেবে। শব্দার্থ, টিকা, প্রত্যেকটা কবিতা বা গদ্য তো আছে, কবিতার পেছনে দেওয়া আছে, শব্দার্থ টিকাগুলো ভালো করে পড়বে, বুঝতে পারছো? কবি পরিচিতি এটাও কিন্তু ভালো করে পড়তে হবে। এই বিষয়গুলো মানে তোমরা খেয়াল রাখো, তাহলে পারবে। হ্যাঁ, সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকো। হ্যাঁ, আজকে এই পর্যন্ত।